তাহলে আমরা আগের ক্লাসে পড়ছিলাম হচ্ছে লুন্ডেগার্ডের মতবাদ প্রবন্ধ। লুন্ডেগার্ডের মতবাদ তোমরা কি বুঝতে পারছিলে সবাই? জি ভাইয়া। ওকে, তাহলে আজকে আমরা হচ্ছে যে সক্রিয় পরিশোষণের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদটা। তো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদে এখানে আমরা বলতেছি যে দেখো এরকম একটা ঘটনা। সাপোজ ধরো যে এটা হচ্ছে আমাদের সেই সেল মেমব্রেন, ঠিক আছে? সেই দুইটা ঝিল্লি সেল মেমব্রেন, এটা হচ্ছে কোষের ভিতরের দিক, ঠিক আছে? এটা হচ্ছে কোষের ভিতরের দিক আর এটা হচ্ছে আমাদের কোষের বাইরের দিক। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে বাইরে থেকে প্রোটন এবং অ্যানায়ন অর্থাৎ পজিটিভ আয়ন, ক্যাটায়ন এবং নেগেটিভ আয়ন, অ্যানায়ন এইগুলোকে কোষের ভিতরে ঢোকাতে হবে। এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, তাই না? তো দেখো, তো এটা যদি হয় তাহলে আমরা এক্ষেত্রে যে ঘটনাটা ঘটাচ্ছি সেটা হচ্ছে প্রথমত মনে রাখবা এখানে তোমার কিছু চ্যানেল থাকবে। এই যে এরকম গোল গোল করে কিছু জিনিস দেখানো হচ্ছে, দেখো সেল মেমব্রেন, এগুলোকে বলা হয় চ্যানেল বা ট্রান্সপোর্টার, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার কি করে, আগের সাইটোক্রোম পাম্প মতবাদের ক্ষেত্রে যেমন সাইটোক্রোমটা নৌকার মতো কাজ করছিল, যে বাইরের থেকে কিছু জিনিস ভিতরে নিয়ে গেছিল আবার ভিতর থেকে বাইরে নিয়ে আসতেছিল। তো এরকম এখানেও কিছু চ্যানেল থাকবে, সেই চ্যানেল দিয়ে এরা যাতায়াত করবে। যেমন ধরো এখানে আছে প্রোটন পাম্পের একটা চ্যানেল, যেখান থেকে হাইড্রোজেন আয়নটা বাইরে আসতেছে। হ্যাঁ, তারপরে এখানে আবার যে ক্যাটায়নের জন্য একটা চ্যানেল আছে, যেটাকে আমরা বলছি ক্যাটায়ন ইউনিপোর্ট। আবার এখানে আছে ক্যাটায়ন অ্যানায়ন, তোমার হচ্ছে একটা চ্যানেল যেখান থেকে ক্যাটায়ন অ্যানায়ন যাতায়াত করতে পারতেছে। বুঝছো? তো দেখো এখান থেকে যদি আমরা খেয়াল করি একটা জিনিস, যে প্রথমত মনে রাখবা তোমরা এখানে ভিতরের তলে অর্থাৎ ভিতরের দিক থেকে একটা প্রোটন, এই যে একটা প্রোটন প্রথমে এই এটিপিটা যখন ভেঙে যাবে তখন এটিপি আমরা জানি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এর মধ্যে তিনটা ফসফেট যুক্ত থাকে, সেখান থেকে দুইটা ফসফেট থাকবে এবং আরেকটা ফসফেট মুক্ত হয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। হ্যাঁ, তো এই ইনঅর্গানিক ফসফেট যখন একটা মুক্ত হয়ে যায় অর্থাৎ একটা বন্ধন ভেঙে যায় এটিপি থেকে, তখন অনেকটা শক্তি উৎপন্ন হয়। তো সেই শক্তির চাপে এই হাইড্রোজেন আয়নটা বাইরে বের হয়ে যাবে। বুঝছো? তাহলে প্রথমে কি হবে, ভিতর থেকে একটা হাইড্রোজেন আয়ন বাইরে চলে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। তো দেখো যখন ভিতর থেকে একটা হাইড্রোজেন আয়ন বাইরে চলে যাবে তখন ভিতরে একটা হাইড্রোজেন আয়নের ঘাটতি হবে, অর্থাৎ হাইড্রোজেন আয়ন ভিতর থেকে একটা কমে যাবে, তাই না? তো এই হাইড্রোজেন আয়ন অর্থাৎ একটা ধনাত্মক আয়ন কমে যাবে ভিতর থেকে। তো এই ধনাত্মকের ঘাটতিটা পূরণ করার জন্য বাইরে থেকে একটা ধনাত্মক ক্যাটায়ন এর ভিতরে ঢুকে পড়বে একটা চ্যানেল দিয়ে, সেই চ্যানেলটাকে বলতেছি ক্যাটায়ন ইউনিপোর্ট। ক্যাটায়ন ইউনিপোর্ট, দেখো তোমরা এখানে ইউনিপোর্ট, তারপরে হচ্ছে তোমার মাল্টিপোর্ট, এই ধরনের অনেক কিছু পাবা। তো তোমার এখানে দেখো ইউনি মানে হচ্ছে একটা এবং একই দিকে যাচ্ছে, ঠিক আছে? যখন দেখো এই চ্যানেলটাকে আমরা বলতেছি একটা ইউনিপোর্ট চ্যানেল, অর্থাৎ এটা যে কোনো একদিকে যাচ্ছে, অর্থাৎ ক্যাটায়নটা বাইরের থেকে ভিতরের দিকে যাচ্ছে। আর নিচের চ্যানেলটার কথা যদি তুমি দেখো, এখানে একটা চ্যানেল আছে, এই যে একটা চ্যানেল আছে এখানে লাল করে দিলাম আমি। তো এই চ্যানেলটা হচ্ছে অনেকটা এরকম, দেখো যে তোমার এটা বাইরে থেকে হাইড্রোজেন আয়ন ভিতরে ঢুকতেছে, আবার অ্যানায়নও ভিতরে ঢুকতেছে, অর্থাৎ এটাকে আমরা বলছি একই সাথে দুইটা জিনিস ঢুকতেছে, একটা প্রোটন এবং একটা অ্যানায়ন বাইরে থেকে ভিতরে ঢুকতেছে। এই জন্য এটাকে আমরা বলতেছি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট, ঠিক আছে? যখন একটা ঢুকতেছে তখন তাকে আমরা বলতেছি ইউনিপোর্ট। ইউনি মানে কি, ইউনিভার্সাল মানে কি, একটা, অনন্য, ইউনি, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার, ইউনি মানে হচ্ছে এক, আর কো, কো মানে হচ্ছে একসাথে দুইটা যাচ্ছে। তো কো ট্রান্সপোর্ট, বুঝছো? বিষয়টা বুঝতে পারছো? জি ভাইয়া। তাহলে ইউনিপোর্ট, তাহলে প্রথমে এখান থেকে ইউনিপোর্ট দিয়ে কিন্তু ঢুকতেছে ভিতরে। তো এটা একটা জিনিস চলে গেল আমাদের। তাহলে প্রথমত আমরা যদি আবার একটু সামারাইজ করি, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট কেন বলতেছি, কারণ দেখো প্রোটন অ্যানায়ন দুটোই একসাথে ঢুকতেছে। তো প্রথমত ভিতরে এই ভিতর থেকে একটা হাইড্রোজেন আয়ন বাইরে চলে আসবে, ঠিক আছে? ভিতর থেকে একটা হাইড্রোজেন আয়ন বাইরে চলে আসবে। তো এই বাইরে চলে আসার জন্য শক্তি দরকার, সেই শক্তিটা আসবে এটিপি থেকে। চলে গেল, এবং আমরা বলছিলাম সক্রিয় পরিশোষণের ক্ষেত্রে এটিপি দরকার, তো এই শক্তি দরকার, তো এটা হচ্ছে সেই শক্তি হয়। তো যখনই একটা হাইড্রোজেন আয়ন বাইরে চলে যাচ্ছে তখন এখানে একটা কি হচ্ছে, হাইড্রোজেন আয়নের ঘাটতি হচ্ছে ভিতরের তলে। তো যখন একটা ভিতরের তলে হাইড্রোজেন আয়নের ঘাটতি হচ্ছে তখন একটা ক্যাটায়ন বাইরে থেকে অর্থাৎ একটা পজিটিভ আয়ন ভিতরে ঢুকে পড়তেছে ক্যাটায়ন ইউনিপোর্টের মাধ্যমে, ঠিক আছে? তো এটা ঢুকে পড়ছে। আর তাছাড়াও আরো কিছু দেখো, এখানে একটা চ্যানেল আছে যেটাকে আমরা বলতেছি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। তো এইটা দিয়ে একই সাথে তোমার হচ্ছে প্রোটনও আসতেছে আবার অ্যানায়ন নেগেটিভ আধানও আসতেছে, অর্থাৎ ব্যালেন্স থাকতেছে, যেটাই আসুক না কেন একসাথে ব্যালেন্স থাকতেছে। তো এইভাবেই বাইরের দ্রবণ থেকে কিন্তু ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো ভিতরে ঢুকতেছে, এবং এটাকেই একই সাথে প্রোটন এবং অ্যানায়ন মানে দুইটাই একসাথে আসতেছে, এই জন্য এটাকে আমরা বলতেছি কো ট্রান্সপোর্ট বা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ক্লিয়ার? জি ভাইয়া। তো দেখো এখানে এটা বলা হচ্ছে, রিডিং করবা এখান থেকে।
এবং এখানে মনে রাখবা সবসময় এটিপি এর একটা এনজাইমের ক্রিয়ার ফলে এই যে এটিপিটা যে ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেট তৈরি হচ্ছে, এখানে একটা এনজাইম লাগে, তাকে বলা হচ্ছে এটিপিএস এনজাইম। এটিপিএস এনজাইমটাকে ভেঙে তোমার হচ্ছে, এবং এর প্রভাবে এই যে প্রোটনটা বাইরে চলে আসছিল প্রথমে বলছিলাম, এই প্রোটনটা পাম্প করে বাইরে চলে আসতে হবে, এটাকে বলা হয় প্রোটন পাম্প। প্রোটনটা পাম্প করে বাইরে চলে আসা এটাকে বলা হয় প্রোটন পাম্প। ঠিক আছে। তো যখন বাইরে হচ্ছে তোমার হাইড্রোজেন আয়ন চলে আসে, তখন বাইরে কি হয়, হাইড্রোজেনের ঘনমাত্রা বেড়ে যায়, যার কারণে পিএইচ কমে যায়। তো বলতেছে বাইরের পিএইচ কমে যায় এবং ভিতরের পিএইচ বেড়ে থাকে। কয়টা বাজে? 5টা কি বেজে গেছে? এখনো বাজিনি, তাহলে কৌশিককে নেওয়া যায়। এটা গেল। তারপরে বলতেছি যে এবং পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, অর্থাৎ বাইরে দেখো, যার কারণে পজিটিভ চার্জ বাইরে বেশি হচ্ছে আর পজিটিভ চার্জ ভিতরে কমে যাচ্ছে, তো এটাকে বলে পোটেনশিয়াল একটা পার্থক্য দেখা দিচ্ছে। তো বাইরে পজিটিভ চার্জ বেশি, কোষের ভিতরে পজিটিভ চার্জ কম, এটাকে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা প্রোটন মোটিভ ফোর্স। তো এই প্রোটন মোটিভ ফোর্স কাকে বলে, এই ব্যাপার স্যাপারগুলো মুখস্থ করে ফেলবা এখান থেকে। ওকে, এরপরে দেখো এখানে তোমার এই যে প্রোটন কোট্রান্সপোর্ট একটা লাইন আছে, দেখো পরের পেজে এখানে বলা হচ্ছে যে পিটার মাইসেল এটাকে কেমিওসমোটিক মডেলের ভিত্তিতে মানে প্রতিষ্ঠিত। পিটার মাইসেলের কেমিওসমোটিক মডেলের উপর প্রতিষ্ঠিত হচ্ছে এই প্রোটন আয়ন কোট্রান্সপোর্টটা। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে আমাদের সক্রিয় পরিবহনের মধ্যে আরেকটা টপিক ছিল, সেটা হচ্ছে লেসিথিন বাহক ধারণা। তাহলে এখানে হচ্ছে লেসিথিন নামক একটা বাহক থাকবে, যেটা হচ্ছে একটা ফসফোলিপিড, সেটা হচ্ছে বহন করবে। আগে যেমন সাইটোক্রোম বহন করছিল, এখানে যেমন প্রোটন আয়ন ট্রান্সপোর্টার চ্যানেল সাহায্য করছিল বাইরে থেকে ভিতরে ঢুকতে, এখানে সাহায্য করবে হচ্ছে লেসিথিন বা ফসফোলিপিড আয়ন বাহক। ঠিক আছে, এইটা ওকে। তাহলে এটা করবে, তাহলে এইগুলাই হচ্ছে বেসিক্যালি, এবং এখানে শক্তি দেবে হচ্ছে এটিপি। তাহলে এই হচ্ছে আমাদের সক্রিয় পরিশোষণ আমরা করে ফেলছি। তাহলে ইন টোটাল আমরা সক্রিয় পরিশোষণ বলেছিলাম যে পরিশোষণ প্রক্রিয়ায় কোষের বাইরে থেকে কোষের ভিতরে লবণ পরিশোষণ করার জন্য কি দরকার হবে, বাহক আয়ন মানে বাহকের দরকার হবে এবং শক্তি প্রয়োজন হবে, তাকে আমরা বলছিলাম সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া। তো এখানে আমরা সক্রিয় পরিশোষণ প্রক্রিয়া 3টা ধাপ পাইছিলাম। একটা পাইছিলাম সাইটোক্রোম পাম্প মতবাদ বা লুন্ডেগড়ের মতবাদ, যেটা গতদিন বুঝাইছিলাম। আজকে আমরা বুঝলাম হচ্ছে তোমার প্রোটন আয়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। আরেকটা জিনিস আমরা বুঝলাম, সেটা হচ্ছে তোমার লেসিথিন বাহক ধারণা বা লেসিথিন কিভাবে হচ্ছে তোমার এটাকে বহন করে নিয়ে আসতেছে এটা। তো এরপর আমরা বলবো নিষ্ক্রিয় পরিবহন। নিষ্ক্রিয় পরিবহনের মধ্যে বা নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে আছে আমাদেরকে প্রথমে মনে রাখতে হবে হচ্ছে ব্যাপন। এবং আমরা নিষ্ক্রিয় পরিশোষণ কাকে বলছিলাম, যেখানে মনে রাখবা যেখানে হচ্ছে কোনো শক্তি খরচ হয় না। ঠিক আছে, সক্রিয় কোনো শক্তির খরচ হয় না, তাকে আমরা বলতেছি নিষ্ক্রিয় পরিশোষণ। তো দেখো এখানে আছে হচ্ছে ব্যাপন, নিষ্ক্রিয় পরিশোষণ আছে, ব্যাপন আছে, আয়ন বিনিময় মতবাদ আছে, ডোনায়ন সাম্য অবস্থা আছে। তাহলে এই নামগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, তো ব্যাপন কাকে বলা হয়, যদি একটা জিনিস তুমি খেয়াল করে দেখো, হ্যাঁ এখানে দেখো তুমি, এটা মনে করো এটা হচ্ছে কোষ ঝিল্লি, এটা হচ্ছে কোষ ঝিল্লি, আর কোষ ঝিল্লি এটা হচ্ছে বাইরে কিছু দ্রবণ আছে। তো এই কোষ ঝিল্লির বাইরের দ্রবণ থেকে, যে অর্থাৎ বাইরে দেখো পটাশিয়াম আয়নের ঘনত্ব অনেক বেশি আছে, আর ভিতরে দেখো হচ্ছে পটাশিয়াম আয়নের ঘনত্ব অনেক কম। অর্থাৎ আমরা ব্যাপন কাকে বলি, যে অধিক ঘনত্ব বা বেশি ঘনত্বের বা বেশি ঘনমাত্রার স্থান থেকে কম ঘনমাত্রার দিকে ব্যাপিত হওয়া বা আমার সততম ছড়িয়ে পড়া ঘটনাকে আমরা বলি ব্যাপন, তাই তো? দেখো এখানে ঠিক একই রকম ভাবে এই যে অর্ধবেদ্য ঝিল্লি ভেদ করে এই বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে যাচ্ছে, তো এটাকে আমরা বলতেছি হচ্ছে ব্যাপন। ক্লিয়ার? অর্থাৎ তোমার হচ্ছে এটা নিষ্ক্রিয় ভাবে হচ্ছে, এখানে আমাদের টোটালি কিছু দরকার হচ্ছে না বাইরে থেকে, মানে পটাশিয়াম আয়নগুলো বা ধনাত্মক আয়নগুলো বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে চলে যাচ্ছে, এটা হচ্ছে ব্যাপন। তো ব্যাপন আমরা সবাই জানি, এই নিয়ে আমাদের প্যারা নাই। আয়ন বিনিময় মানে কিছু আয়ন বিনিময় করে, যেমন ধরো আয়ন বিনিময়টা কেমন, আয়ন বিনিময় পদ্ধতিটা যদি আমরা দেখি তাহলে একটু খেয়াল করে দেখো, যে তোমার মনে করো যে হচ্ছে বাইরে থেকে তোমার বিনিময় করতেছে, সাপোজ ভিতরে ছিল পটাশিয়াম আয়ন বা একটা ধনাত্মক আয়ন, সেটা বাইরে চলে গেল, তাহলে ভিতরে একটা ধনাত্মক আয়নের ঘাটতি হলো। তো যা সেই ধনাত্মক আয়নের ঘাটতি পূরণ করার জন্য বাইরে থেকে একটা ধনাত্মক আয়ন আসতেছে, কিন্তু সেটা পটাশিয়াম না, হাইড্রোজেন। ও আচ্ছা, এটা হচ্ছে তোমার উল্টো, একটু অন্যরকম ভাবে দেখানো হচ্ছে। তুমি এ পাশে হচ্ছে বাইরের দ্রবণ আর এ পাশে হচ্ছে ভেতরের দ্রবণ। ক্লিয়ার? তো দেখো বাইরের দ্রবণ থেকে ভেতরের দ্রবণ, তো দেখো বাইরের দ্রবণে বলতেছি আমরা হচ্ছে বাইরের দ্রবণ অর্থাৎ ভেতরের দ্রবণ থেকে হাইড্রোজেন আয়ন বাইরে বেরিয়ে আসতেছে ভেতর থেকে, যার কারণে ভিতরে একটা ধনাত্মক আধানের ঘাটতি পড়তেছে, বাইরে একটা ধনাত্মক আধান বেড়ে যাচ্ছে। তো এই ভিতরে যে একটা ধনাত্মক আধানের ঘাটতি পড়তেছে, এইটাকে ঠিক ব্যালেন্স করার জন্যই আমাদের বাইরে থেকে একটা পটাশিয়াম আয়ন ভিতরে ঢুকে পড়তেছে। ক্লিয়ার? তো এই যে ভিতরে ঢুকে পড়তেছে, তো এই ভিতরে ঢুকে পড়াটা এটাকে আমরা বলতেছি হচ্ছে আয়ন বিনিময়, অর্থাৎ এখান থেকে হাইড্রোজেন আয়ন বাইরে আসতেছে আর বাইরে থেকে পটাশিয়াম আয়ন বিনিময় হচ্ছে ভিতরে।
ঠিক একরকম নেগেটিভ আয়ন যদি বাইরে আসে ওএইচ আয়ন, তো সেখান থেকে দেখা গেল ক্লোরাইড আয়ন নেগেটিভ আয়ন গিয়ে সেটাকে ব্যালেন্স করতেছে। এটা হচ্ছে আয়ন বিনিময় একটা অবস্থা। এরপরে আমাদের আসা হচ্ছে ডোনান সাম্য অবস্থা। এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে, এটা 3 স্টার দিয়ে দাগাই নাও, এটা পরীক্ষাতে আসবে। ডোনান সাম্য অবস্থা কি, এটা 3 স্টার দিয়ে দাগাই নাও, ঠিক আছে? এই যে ডোনান সাম্য অবস্থা, এটা কিন্তু খ দাগে আসবে, ঠিক আছে, বা ক দাগেও আসতে পারে, একদম 100% ইম্পর্টেন্ট। যে ডোনান ইকুইলিব্রিয়াম বা ডোনান সাম্য অবস্থা বলতে কি বোঝায় এটা ব্যাখ্যা করো, এটা কিন্তু আসবে পরীক্ষাতে। হ্যাঁ, কি বলছি বুঝছো? জি ভাইয়া। দেখো তো আমাদেরকে হচ্ছে তোমার এই ডোনান সাম্য অবস্থাটা একটু বুঝতে হবে। দেখি আমার নোট আছে কিনা একটু। হ্যাঁ, এখানে আছে, তো দেখো তো এখানে আমার একটা ঘটনা ঘটবে, যে আমরা যদি একটু খেয়াল করে দেখো যে ডোনান সাম্য অবস্থার ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ভাবে দেখতে হবে। মনে করো যে তোমার এই যে চিত্রটা, মনে করো এটা হচ্ছে একটা কোষ, ঠিক আছে, এটা একটা কোষ। তো কোষের ভিতরে কি থাকতে পারে, ধনাত্মক আধানও থাকতে পারে, আবার ঋণাত্মক আধানও থাকতে পারে। তো দেখো এখানে একটা কোষ নিউট্রালি আছে, ধরো এখানে 4টা ধরে নাও ধনাত্মক আধান আছে, 4টা পটাশিয়াম প্লাস। তো এই 4টা ধনাত্মক আধান এবং একটা প্রোটিন আছে, সেই প্রোটিনটাই দেখো 4টা নেগেটিভ আধান ধারণ করতেছে। হ্যাঁ, তো একটা জিনিস তোমরা মনে রাখবা, যদি বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে, কিন্তু এই আধানগুলো বা পজিটিভ এই যে পটাশিয়াম, তারপরে হচ্ছে এই হাইড্রোজেন আয়ন, এগুলো কিন্তু বাইরে থেকে ভিতরে যাতায়াত করতে পারে। কিন্তু কোষের ভিতরে যে প্রোটিন, এই প্রোটিন অণুগুলো কি অনেক বড় হয় না? প্রোটিন অণুগুলো বলে আমরা জটিল অণু, বা এগুলো অনেক বড় অণু, এগুলো চাইলেই কোষের ভিতর থেকে বাইরে আসতে পারে না, বুঝছো? জি ভাইয়া। তো দেখো মনে করো কোনো কারণে এখানে কোষের ভিতরে এখন নিউট্রাল অবস্থায় আছে, একটু খেয়াল করো। এখানে কোষের ভিতরে ধরো যে তোমার হচ্ছে 4টা ধনাত্মক আধান আছে, 4টা ঋণাত্মক আধান আছে, অর্থাৎ 4টা ঋণাত্মক আধান, একটা তোমার হচ্ছে প্রোটিনের মধ্যে আছে। কিন্তু মনে করো এখান থেকে যদি 2টা পটাশিয়াম বাইরে বের হয়ে যায়, তাহলে কি ভিতরে ঋণাত্মক আধান বেড়ে যাবে না? যাবে কিনা? জি ভাইয়া। ওকে, তো যদি ভিতরে ঋণাত্মক আধান বেড়ে যায়, তাহলে ওটাকে ব্যালেন্স করার জন্য হয় কি, এখান থেকে বাইরে থেকে ধনাত্মক আধান ভিতরে ঢুকতে হবে, অথবা ভিতর থেকে ঋণাত্মক আধান বাইরে বের করে দিতে হবে, তাই তো? জি ভাইয়া। ওকে, তো জি দেখো ভাইয়া। এখন একটা জিনিস তুমি যদি একটু খেয়াল করে দেখো, এখানে ভিতরে হচ্ছে ঋণাত্মক, ধরে নাও এখান থেকে 2টা পটাশিয়াম বের হয়ে গেছে, গেলে আগে ছিল ভিতরে 4টা ধনাত্মক, এখন হয়ে গেছে 2টা ধনাত্মক আছে, আর 2টা নাই মনে করো, ঠিক আছে, 2টা আছে, এই 2টা আছে, আর ঋণাত্মক আছে হচ্ছে 4, মানে পজিটিভ আধান ভিতরে আছে হচ্ছে +2 আর -4। তাহলে এরকম যদি হয়, তাহলে ব্যালেন্স করার জন্য আমাকে হয় +2 -2 করতে হবে, অথবা -4 +4 করতে হবে ব্যালেন্স করতে গেলে। তো এখান থেকে যেহেতু ধনাত্মক আধান বাইরে বের হয়ে গেছে সাপোজ, তো তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য আমার উচিত হবে কি, এই যে প্রোটিন অণু, এখান থেকে এই 2টা আধান বাইরে বের করে দেওয়া, দিলে তখন কি হবে, -4 এর জায়গায় -2 হয়ে যাবে, তখন ব্যালেন্স হবে, তাই না? জি ভাইয়া। তো দেখো, কিন্তু আমরা বলতেছি যে কোষের ভিতরে এমন কিছু বড় অণু থাকে যেগুলো চাইলেই বাইরে বের হতে পারে না, তার মধ্যে প্রোটিন একটা অন্যতম জিনিস। তো এগুলো বাইরে বেরোতে পারে না। তো এই কারণে তোমার হচ্ছে কি হয়, বাইরে থেকে এক্সট্রা কিছু ধনাত্মক আধান ভিতরে ঢুকায় আবার +4 করতে হবে বা নিউট্রাল করতে হবে। তো এই কারণে যে মনে রাখতে হবে যে কোষের ভিতরে এমন কিছু বড় অণু থাকে যেগুলোকে নিউট্রাল করা, যেগুলো বাইরে বেরোতে পারে না, যার কারণে যেগুলোকে নিউট্রাল করার জন্য কোষের বাইরে থেকে কিছু ধনাত্মক বা ঋণাত্মক আধান আমাদেরকে ভিতরে ঢুকাইতে হয়, তো ঢুকাইয়ে ব্যালেন্স করতে হয়। তো এই ব্যালেন্স করার প্রক্রিয়াটাকেই বলা হয় ডোনান সাম্য অবস্থা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে জি বুঝছো, তাহলে ভাইয়া। এখানে এত বেশি পেঁচানোর কিছু নাই, জাস্ট যেটা বললাম ওইটা। তো দেখো, তাহলে ডোনান সাম্য অবস্থার সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, দেখো যে কোষ ঝিল্লির ভেতরে, এই যে দাঁড়াও, কোষ ঝিল্লির ভেতরে কিছু অব্যাপনযোগ্য স্থির ঋণাত্মক চার্জ থাকে, যেটা প্রোটিনের কথা বলছিলাম। হ্যাঁ, তো একে নিরপেক্ষ করার জন্য বাইরে থেকে কিছু ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন ঝিল্লির অভ্যন্তরে প্রবেশ করে। কারণ কি, কিছু ঋণাত্মক আধান থাকে যেগুলো অব্যাপনযোগ্য, অর্থাৎ যেগুলো বাইরে বের হতে পারে না। তো সেটাকে নিউট্রাল করার জন্য কোষের ভিতরে কিছু ধনাত্মক আধান আমাদেরকে ঢুকাইতে হয়। তো প্লাজমা ঝিল্লির ভিতরে এরূপ স্থির আয়নের সংখ্যা বেশি হয়ে গেলে বাইরে থেকে ভেতরে একটি সাম্য অবস্থায় না পৌঁছানো পর্যন্ত এই বাইরে থেকে ক্যাটায়ন অর্থাৎ ধনাত্মক আধানগুলো ভিতরে যাইতেই থাকে। তো এই প্রক্রিয়াকে বলা হয় ডোনান সাম্য অবস্থা। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে এটাকে এই যে গিবস ডোনান, এই যে এফজি জিতে হচ্ছে গিবস ডোনান, বিজ্ঞানী গিবস ডোনান এই মতবাদটা উত্থাপন করেন, তাকেই বলা হয় ডোনান সাম্য অবস্থার জনক। তাহলে বিজ্ঞানী ডোনান হচ্ছে এই সাম্য অবস্থাটা দেন। তাহলে ডোনান সাম্য অবস্থাটা কাকে বলে, এটা তোমরা হচ্ছে যদি গাইড করো টেস্ট পেপার লিখে আমার নেক্সট দিন জমা দিবা।
নেক্সট দিন তোমাদের জমা দেওয়ার জন্য দুইটা টপিক, এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, এইটা চিত্র এঁকে বিস্তারিত লিখে জমা দিবা, আর ডোনাল্ড সাম্য অবস্থা, এই দুইটা জিনিস কিন্তু লিখে জমা দিবা নেক্সট দিন। ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে এইটা, তাহলে আমরা নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে আমরা টপিক কি কি পারলাম, ব্যাপন পড়লাম, তারপর হচ্ছে আয়ন বিনিময় মতবাদ পড়লাম, আরেকটা পড়লাম হচ্ছে ডোনাল্ড সাম্য অবস্থা। এইবার আছে দেখো যাচ্ছে ব্যাপক প্রবাহ বা ম্যাসিভ ফ্লো বা ম্যাস ফ্লো। ব্যাপক প্রবাহ মানে কি, কিছু 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 বিজ্ঞানী মনে করেন যে যখন উদ্ভিদের পাতা, মনে করে এটা হচ্ছে একটা উদ্ভিদের একটা পাতা, তো এই পাতা থেকে কি প্রচ্ছেদন হয় না, পাতা দিয়ে কি হয়, পানি বাইরে বের হয়ে যায়, আমরা বলি প্রচ্ছেদন, ট্রান্সপাইরেশন, তাই না? তো যখন পানি বের হয়ে যায় তখন কি উদ্ভিদের মূলরম বা মূল থেকে কি তখন বেশি বেশি পরিমাণে পানি শোষণ করে ভিতরে ঢোকায়, যখন উদ্ভিদের পাতায় পানি ঘাটতি ঘটে, তাই কিনা? জি ভাইয়া। তো এই ঘটনা যখন ঘটে, অর্থাৎ পাতা দিয়ে যখন প্রশোধন প্রক্রিয়া অনেক বেশি পরিমাণে পানি বের হয়ে যায়, তখন উদ্ভিদ পানি শোষণের হার বেড়ে যায় মূলরম দিয়ে। তো ওই পানির সাথে সাথে সেই কিছু খনিজ লবণও শোষণ করে, এটাকে বলা হয় ব্যাপক প্রবাহ। দেখো মনে করেন যে প্রশোধন টানে যখন ব্যাপক হারে পানি পরিশোধিত হয়, তখন পানির সাথে সাথে কিছু খনিজ লবণের আয়নও পরিশোধিত হয়, এটাকে বলা হয় হচ্ছে তোমার এটা। তো তোমাদের নেক্সট দিন আরো একটা পড়া থাকবে, সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা তোমরা জমা দিবা লিখে। ঠিক আছে, সক্রিয় পরিশোষণ কাকে বলে, নিষ্ক্রিয় পরিশোষণ কাকে বলে, কেতে কি পরিমাণ শক্তি হয়, এখানে শ্বসনের হার কোনটাতে বাড়ে কোনটাতে কমে, ক্যাটায়ন অ্যানায়ন কোনটাতে কিভাবে শোষিত হয়, আয়ন বাহক কোনটাতে কে থাকে, এবং এনজাইম কোন এনজাইমটি আছে কিনা গাইড থেকে পারো বা বই থেকে নিজে বানায় পারো, এটা লিখে সুন্দর করে মুখস্থ করে নিবা, জমা দিবা নেক্সট দিন। তাহলে তোমাদের পড়া থাকবে হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, সবগুলোই তো পড়া থাকবে, বাট জমা দিতে হবে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, ডোনাল্ড সাম্য অবস্থা, তারপরে হচ্ছে 3 নাম্বার আছে সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ, এর মধ্যে পার্থক্য। ক্লিয়ার? ভাইয়া। ওকে, এরপর দেখো খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে কিছু প্রভাবক থাকে, মানে কিছু কিছু জিনিস থাকে যেগুলো খনিজ লবণের প্রবাহ মানে কি পরিমাণ শরীর শোষণ করবে বা শোষিত হবে সেটাকে নিয়ন্ত্রণ করে অনেকটা। ঠিক আছে, অর্থাৎ কোনো কোনো জিনিস আছে খনিজ লবণ শোষণকে বাড়ায় দেয়, আবার কোনো কোনো জিনিস আছে খনিজ লবণ পরিশোষণকে কমায় দেয়। তো আমাদেরকে মনে রাখতে হবে কোন কোন জিনিস আছে। ঠিক আছে, তো এই প্রভাবক গুলোর প্রথমত নাম অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, মেডিকেল ভর্তি পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, অবশ্যই মনে রাখতে হবে। যেমন দেখো আয়নের ঘনত্ব, তাপমাত্রা, আলো, হেডলাইন গুলো অবশ্যই মনে রাখতে হবে, প্রচ্ছেদন, অক্সিজেন, শ্বসনিক বস্তু। ঠিক আছে, তাহলে দেখো এবার দেখো যদি খনিজ লবণের ঘনত্ব বাড়ে তাহলে কি হয়, যদি বাইরের দ্রবণে যদি খনিজ লবণের ঘনত্ব বাড়ে তাহলে সেটা বুঝতে হবে আমাদের খনিজ লবণ পরিশোষণ বাড়বে। তারপরে তাপমাত্রা যদি বাড়ে আমাদের খনিজ লবণ পরিশোষণ বাড়বে, তবে আলো যদি বাড়ে তাহলে খনিজ লবণ পরিশোষণ কম হবে। এটা আবার প্রচ্ছেদন যদি হয় তাহলে খনিজ লবণ প্রভাব বিস্তার করে, কিন্তু বলা ওইভাবে ক্লিয়ারলি বলা নেই। তারপর অক্সিজেনের ঘনমাত্রা যদি বাড়ে খনিজ লবণের পরিশোষণ বাড়ে। আর শ্বসনিক বস্তু যেমন হচ্ছে তোমার যত কম হয় শ্বসনের হার তত কম হয়, লবণ পরিশোষণের হার কম হয়। শ্বসনিক বস্তু যত বেশি হবে তত বেশি শোষণ হবে, তত বেশি খনিজ লবণ শোষণ হবে। ক্লিয়ার? তো এইগুলো তোমরা মনে রাখবে অবশ্যই, এই প্রভাবগুলো মনে রাখবে। এবার এইখান থেকে দুইটা লাইন তোমরা একটু দাগায় নিবা, সেটা হচ্ছে যে এই যে তোমার হচ্ছে কিছু কিছু আয়ন আছে যেগুলো থাকলে আরেকটা আয়নকে শোষণ হতে বাধা দেয়। যেমন আমরা মানুষরা কি করি, একটা মানুষ ভালো কিছু করতে চাইলে তাকে আমরা থামাই দিই, তাই না? এরকম কিছু কিছু আয়ন আছে যেগুলো অন্য আয়নের ভালো দেখতে পারে না, সেগুলো শোষণকে থামাই দেয়। যেমন ধরো যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়নের উপস্থিতি পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। এই লাইনটা 3 স্টার দিয়ে দাগায় এখানে, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন যদি উপস্থিত থাকে, একই সাথে যদি পটাশিয়াম আয়ন শোষণ হতে যায় তাহলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম আয়ন পটাশিয়াম আয়নের শোষণকে বাধাগ্রস্ত করে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তারপরে সক্রিয় তোমার হচ্ছে বৃদ্ধি কোথায় কোথায় ঘটে, সক্রিয় শোষণ এই যে কোথায় কোথায় তোমার হচ্ছে বেশি হয়, সক্রিয় শোষণ কোষ বিভাজন অঞ্চল এবং বৃদ্ধি অঞ্চলে লবণ পরিশোষণ বেশি ঘটে। ওকে, তাহলে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলছি। আচ্ছা, ক্লাসে কে কে আসো দেখি তো। ঋতুবদ্ধ আসো, মনিরা আসো, তন্নি আসো, কৌশিক রায় আসো, ঋষিতা আসো, আসমা আসো, এই 6 জন। যদি নেক্সট দিন যদি এক্সাম না দিছো তাহলে কিন্তু খবর খারাপ হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, পড়াশোনা করলে পড়াশোনার মতো করতে হবে। আর আজকে হচ্ছে 11 তারিখ, সুতরাং তোমরা যারা পেমেন্ট ক্লিয়ার করোনি পেমেন্টটা ক্লিয়ার করে ফেলবা। কারণ তোমরা যদি রেগুলার ক্লাস করতে এক্সাম দিতে তাহলে তোমাদের পেমেন্টের ব্যাপারটা আমরা স্যাক্রিফাইস করতে পারতাম। বাট তোমরা রেগুলার ক্লাসও করো না, পেমেন্টও করো না, ইভেন তোমাদেরকে ফোন করেও তোমাদেরকে পাওয়া যায় না। ঠিক আছে, কালকে তোমরা হয়তো জানো যে গতদিন তোমাদের অধিকাংশের গার্ডিয়ানের কাছে ফোন করা হয়েছে যারা ক্লাসে ছিলেন না তাদের। তো আমরা চাই না যে তোমাদের সময়গুলো আমরা নষ্ট করি। ঠিক আছে, আমরা চাই তোমরা পড়ো, ভালো কিছু করো, তাতেই আমরা খুশি।
ঠিক আছে, এখন তোমরা মনে করো যে তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, এত কষ্ট তোমাদের জন্য তো আমাদের করার কোনো মানে হয় না যদি তোমরা রেগুলারলি ক্লাস না করো। তো যাই হোক, আশা করি নেক্সট টাইম থেকে রেগুলারলি ক্লাস করবা। আর যারা রেগুলারলি ক্লাস করবা না, পেমেন্ট ক্লিয়ার করবা না, তাদেরকে আসলে আমাদের এখানে থাকার দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ তোমরা যদি বলো যে না ভাইয়ারা শুধু পেমেন্টের জন্যই পড়ায়, তাহলে সেটা মহাপাপ হবে। কারণ আমরা কিন্তু তোমাদেরকে যথেষ্ট সুযোগ দিই, এরপরেও তোমরা তোমাদের আসলে সুযোগটাকে কাজে লাগাইতে পারতেছো না, এটা তোমাদের ব্যর্থতা। সুতরাং আমি তো বলেই দিছি, যারা এখনো গত মাসের পেমেন্ট ক্লিয়ার করনি, আজকের মধ্যে তারা পেমেন্ট ক্লিয়ার করবা। আর যাদের 10 তারিখের মধ্যে দেওয়ার কথা, তো রেগুলার গত মাসে দিছিলে কিন্তু এই মাসের পেমেন্ট এখনো ক্লিয়ার করনি, তাদেরকে আগামীকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে, অর্থাৎ 12 তারিখ। কালকের মধ্যে যদি না দাও, তোমরা আমাদেরকে যতই মন্দ বলো না কেন, আমরা তোমাদেরকে গ্রুপ থেকে রিমুভ করে দিতে বাধ্য হবো, ঠিক আছে? যাদের সমস্যা আছে তারা আমাদেরকে বলো, বাট আপাতত আমরা আর কারো সমস্যা দেখতে পাচ্ছি না, কারণ তোমরা রেগুলারলি ক্লাস করো না। সমস্যা তোমাদের সবারই থাকে, বাট কেউ রেগুলারলি ক্লাস করো না, এক্সাম দাও না। এবং এক্সামে তোমার হচ্ছে পার্টিসিপেটের হারও খুবই কম। এক্সামে যে সহজ কোশ্চেন হয় তোমরা সেখানে ভালো নাম্বার উঠাইতে পারো না। তার মানে তোমাদের যথেষ্ট ঘাটতি আছে। তো তোমাদের এত ঠেলে ঠেলে তো আমাদের তো ঠেকা পড়ে নাই, ঠিক আছে? তোমাদেরকে এত ঠেলে ঠেলে আমরা এত কিছু করতে যাবো। তো যেটা বললাম, মাইন্ড ইট। এবার তোমরা এটা মনে রাখবা, আজকের মধ্যে যারা গত মাসের পেমেন্ট ক্লিয়ার করেনি, 2-3 জন আসো, আমি নামও মেনশন করে দিছি, তারা আজকের মধ্যে ক্লিয়ার না করলেন, কালকে রাত হচ্ছে তোমার 10টার মধ্যে তাদেরকে আমরা গ্রুপ থেকে বের করে দেবো। আর যারা পড়তে চাও বা ভালো কিছু করতে চাও জীবনে, ডেডিকেটেড আসো, তাদের ক্ষেত্রে 7 খুন মাপ। টাকা পয়সা সমস্যা কোনো সমস্যা না, বাট তোমাদের রেগুলারিটিটা মেনটেন করতে হবে। তবে এই মাসে আমরা কাউকে স্যাক্রিফাইস করতেছি না, এটা তোমাদেরকে একটু বলে রাখলাম। কালকের মধ্যে যারা পেমেন্ট ক্লিয়ার করেনি, কালকের মধ্যে ক্লিয়ার না করলে কিন্তু খুব স্ট্রিক্টলি আমাদের কিন্তু 1 ঘন্টা টাইম আমাদের নিজেদের ক্যারিয়ারের পিছনে আমরা দিলে কিন্তু সেটা আমাদের জন্য অনেক বেটার হবে, শুধু শুধু তোমাদের পিছনে এত তোষামোদি না করে। সুতরাং তোমরা সবাই সাবধান হয়ে যাও, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, যারা নেয় তাদেরকে বলে দিবা। আর গ্রুপে তো আজকে আমি স্ট্রিক্টলি বলেই দিছি, এবং তোমাদের আব্দুল সালাম সুজন ভাই তোমাদেরকে বলে দিবে। সুতরাং তোমাদের ওই এত বেশি করেও